উইসকনসিন অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুক হামলা, সন্দেহভাজন সহ নিহত ৩, আহত ৬, অস্ত্রধারী বিদ্যালয়ের শিক্ষার্থী, দাবি পুলিশের। আস্থা ভোটে হেরে গেলেন জার্মান চ্যান্সেলর, প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুরোধ শলজের। ২৩ ফেব্রুয়ারি আগাম নির্বাচন। প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিরোধের জেরে পদত্যাগ করলেন কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। নিজ দলের সমর্থন কমছে জাস্টিন ট্রুডোর, বলছেন বিশেষজ্ঞরা। এবং গৌতম আদানির বিরুদ্ধে জালিয়াতির প্রমাণ পাওয়ার দাবি মার্কিন প্রসিকিউটরদের। আজ ঘুষ সংক্রান্ত নোট, নয়াদিল্লির সহযোগিতা ছাড়া ব্যবস্থা নেওয়া কঠিন, বলছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুক হামলায় হামলাকারী সহ ৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৬ জন। সোমবার রাজ্যটির ম্যাডিসন শহরে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, নিহতদের মধ্যে এক শিক্ষক এবং একজন শিক্ষার্থী আছে। হামলার পর বন্দুকধারী আত্মহত্যা করে বলে জানায় কর্তৃপক্ষ। তবে হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আবারও ঝরল প্রাণ। সোমবার দেশটির উইসকনসিন অঙ্গরাজ্যের ম্যাডিসন শহরের একটি খ্রিস্টান স্কুলে এই ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ এক বন্দুকধারী স্কুলটিতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় কয়েকজনের, আহত হন আরও বেশ কয়েকজন। এছাড়া সন্দেহভাজন বন্দুকধারী আত্মঘাতী গুলিতে নিহত হয়েছে বলে জানায় প্রশাসন। স্থানীয় পুলিশ প্রধান শোন বার্নস জানান, তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর সন্দেহভাজন বন্দুকধারীকে স্কুল ভবনে মৃত অবস্থায় দেখতে পান। আততায়ী ওই স্কুলের শিক্ষার্থী বলেও জানান তিনি। তবে বন্দুক হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানায়নি প্রশাসন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম CNN জানায়, আততায়ী একজন ১৭ বছরের মেয়ে হতে পারে। এই ঘটনার পর উত্তেজনা বিরাজ করছে পুরো এলাকা জুড়ে। শহরের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানাতে ও নিহতদের স্মরণে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ম্যাডিসনের স্টেট ক্যাপিটলের সামনে মোমবাতি প্রজ্বলনের ডাক দিয়েছে স্থানীয় একটি ক্লাবের সদস্যরা। অন্তরা সেন, সময় সংবাদ। আস্থা ভোটে হেরে গেলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। সোমবার দেশটির পার্লামেন্টে শলজের বিরুদ্ধে ভোটাভুটি হয়। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ ফেব্রুয়ারি দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। নিয়তি মেনে নিতেই হলো জার্মান চ্যান্সেলর ওলাফ শলজকে। সোমবার দেশটির ষষ্ঠ চ্যান্সেলর হিসেবে তাকে মুখোমুখি হতে হয় আস্থা ভোটের, যেখানে হেরে গেছেন শলজ। এ কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা ছেড়ে দিতে হবে ৩ দলীয় জোট সরকারকে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে জার্মানির আগাম নির্বাচন। জার্মান পার্লামেন্টে অনুষ্ঠিত আস্থা ভোটে অংশগ্রহণ করেন মোট ৭১৭ জন সদস্য। এর মধ্যে চ্যান্সেলর শলজের বিপক্ষে অনাস্থা ভোট পড়ে ৩৯৪টি। এখনও চ্যান্সেলর হিসেবে শলজকে চান এমন ভোটের সংখ্যা ছিল ২০৭টি, আর ভোটদানে বিরত থাকেন ১১৬ জন আইন প্রণেতা। এদিকে আগাম নির্বাচনের বিষয়ে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি SPD এবং প্রধান বিরোধী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন বা CDU এর মধ্যে বোঝাপড়া হয়েছে বলে জানান শলজ। এতে আগাম নির্বাচনের তারিখ নির্ধারণও সহজ হবে বলে জানান তিনি। সোমবার আস্থা ভোটে হেরে যাওয়ার পরপরই দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ারের সঙ্গে দেখা করে সংসদ ভেঙে দেওয়ার অনুরোধ জানান চ্যান্সেলর শলজ। সবকিছু ঠিক থাকলে জার্মান প্রেসিডেন্টকে আগামী ৬০ দিনের মধ্যে দেশটিতে নতুন নির্বাচন দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে হবে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, মিয়ানমারে খাদ্য সংকট আড়াল করতে বিভিন্ন সংস্থাকে হুমকি দিচ্ছে জান্তা সরকার। জাতিসংঘের প্রতিবেদন, এবছরই ৭০,০০০ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে, বলছে রয়টার্স। কানাডা সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। সোমবার দেশটির বার্ষিক বাজেট নিয়ে বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা আগে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে পাঠানো এক চিঠিতে পদত্যাগের কথা জানান তিনি। রয়টার্স বলছে, প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিরোধের জেরে তিনি পদ ছেড়েছেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বন্দ্বের জেরে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। সোমবার দেশটির বার্ষিক বাজেট নিয়ে বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা আগে পদত্যাগ করেন তিনি। এদিন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানান ক্রিস্টিয়া। চিঠিতে তিনি কানাডাকে এগিয়ে নেওয়ার ব্যাপারে ট্রুডোর সঙ্গে মতবিরোধের কথা উল্লেখ করেন। বলেন, পরিস্থিতি বিবেচনায় সৎ ও কার্যকরী সিদ্ধান্ত হিসেবে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন। পদত্যাগপত্রে ফ্রিল্যান্ড আরও বলেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির মোকাবিলা করতে কানাডাকে মূলধন প্রস্তুত রাখতে হবে। এতে কানাডার অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে বলে জানান তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গেও দ্বিমত পোষণ করেন ফ্রিল্যান্ড। বিশ্লেষকদের মতে অর্থমন্ত্রীর এই পদত্যাগের কারণে ট্রুডো তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়বেন। এর আগে শুক্রবার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড আর দেখতে চান না বলে জানান দেশটির প্রধানমন্ত্রী। এর বদলে তাকে মন্ত্রিসভার অন্য কোনো পদ গ্রহণের পরামর্শ দেন ট্রুডো। অন্তরা সেন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র কানাডা সীমান্তে অবৈধ অভিবাসন থামাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেও পায়ে হেঁটে প্রবেশ ঠেকানো যাচ্ছে না। কংক্রিটের ব্যারিকেড, উন্নত প্রযুক্তির ক্যামেরা ও সেন্সর বসানোর পরও অভিবাসন প্রত্যাশীরা জীবনের ঝুঁকি নিয়ে বরফ ঢাকা অঞ্চল অতিক্রম করছেন। দীর্ঘ সীমান্ত এবং কঠিন প্রাকৃতিক পরিবেশের কারণে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র কানাডা সীমান্তে অবৈধ অভিবাসন পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতে কংক্রিটের ব্যারিকেড সহ উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি অভিবাসনের হার বেড়ে যাওয়ায় দুই দেশের নিরাপত্তা বাহিনী নজরদারি বাড়িয়েছে। সীমান্তের বিভিন্ন স্থানে বসানো হয়েছে ক্যামেরা ও সেন্সর। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকানোর পাশাপাশি অভিবাসন প্রত্যাশীদের চলাচল সীমিত করতে কানাডার নতুন ভিসা নীতি চালু করেছে। সন্দেহভাজন অভিবাসীদের জিজ্ঞাসাবাদের বিষয়েও নজরদারি বাড়ানো হয়েছে। দীর্ঘ সীমান্ত এবং পায়ে চলাচলের সুযোগ থাকায় সীমান্ত রক্ষীদের জন্য নজরদারির কাজ বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। আইনজীবীরা বলছেন, নতুন এই কঠোর পদক্ষেপ অভিবাসীদের ঝুঁকি আরও বাড়াচ্ছে। 2023 সালে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তির আওতায় সীমান্তের নির্দিষ্ট পয়েন্টে আশ্রয় প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার নিয়ম চালু করা হয়। এ কারণে বরফের মধ্যে পায়ে হেঁটে দীর্ঘ সীমান্ত পার হতে গিয়ে অনেকেই প্রাণ হারিয়েছেন। নজরদারি বাড়ানো হলেও অবৈধ অভিবাসন পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না। সীমান্ত নিরাপত্তায় আরও কার্যকর উদ্যোগ নেওয়া ছাড়া এই সংকটের সমাধান সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এবার ভারতের আলোচিত ব্যবসায়ী গৌতম আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলার প্রমাণ পাওয়ার দাবি করেছেন মার্কিন প্রসিকিউটররা। তারা জানান, আদানির ভাতিজা সাগর আদানির মোবাইল ফোনে ঘুষ সংক্রান্ত নোট পাওয়া গেছে, যেখানে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার প্রমাণও রয়েছে। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, নয়াদিল্লির সহযোগিতা ছাড়া মামলাটি এগিয়ে নেওয়া কঠিন হবে। ঘুষ লেনদেন ও বিনিয়োগকারীদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে গেল মাসে মার্কিন আদালতে অভিযুক্ত হন ভারতের আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি, তার ভাতিজা সাগর ও গ্রুপের এক নির্বাহী। এবার অভিযোগের সপক্ষে প্রমাণ পাওয়ার কথা জানালো যুক্তরাষ্ট্রের ব্রুকলিন আদালতের প্রসিকিউটররা। সাগর আদানির মোবাইল ফোনে ঘুষ সংক্রান্ত নোট পেয়ে প্রসিকিউটররা জানান, এসব প্রমাণে স্পষ্ট যে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছেন সাগর আদানি ও গৌতম আদানি। এই মামলাটি কেবল ঘুষ লেনদেন নয়, বরং মার্কিন পুঁজিবাজারের সুরক্ষার বিষয় হিসেবেও গুরুত্বপূর্ণ। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই মামলায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারতীয় কর্মকর্তাদের সাক্ষ্য সংগ্রহ, যা নয়াদিল্লির সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এর আগে এ মামলায় আদানির ভাতিজাকে গ্রেপ্তারের ওয়ারেন্ট জারি এবং 17 মার্চের মধ্যে আদালতে হাজির করতে এফবিআইকে নির্দেশ দিয়েছিলেন ব্রুকলিনের আদালত, যার কপি ইমেল করা হয়েছিল গৌতম আদানিকে। তবে এ বিষয়ে কোনো অনুরোধ না পাওয়ার দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন আদালতে অভিযুক্ত হওয়ার পর রাজস্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন গৌতম আদানি। তাকে নিয়ে ভারতেও বিতর্ক রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বৈধ কিনা জানা যাবে আজ। এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী বুলবুল রেজা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়েছিল
সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এই সংশোধনীতেই জাতীয় অর্থাৎ তত্ত্বাবধায়ক যে সরকারের ব্যবস্থা ছিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, সেই ব্যবস্থার বিলোপ করা হয়েছিল। এর বাইরেও আরও বেশ কিছু সংশোধনী আনা হয়েছিল। তার মধ্যে আরও একটি সংশোধনী ছিল যে অসাংবিধানিকভাবে যদি কেউ রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়, সেক্ষেত্রে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তির সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছিল। এবং এই সংশোধনীতে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা উপাধিতে ভূষিত করা হয়েছিল। সংসদে যে সংরক্ষিত নারী আসন রয়েছে ৪৫ থেকে ৫০, অর্থাৎ ৫টি আসন বৃদ্ধি করা হয়েছিল। গত ৫ আগস্টের পর, অর্থাৎ এই শেখ হাসিনা সরকারের পতনের পর, এই যে বৈধতা এই সংশোধনীর অর্থাৎ পঞ্চদশ সংশোধনী, সেটিকে চ্যালেঞ্জ করে দুটি রিট হয়েছিল। একটি রিট করেছিলেন সুজন অর্থাৎ সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। এর বাইরেও একজন মুক্তিযোদ্ধা নওগাঁর রানীনগরের বাসিন্দা মোহাম্মদ মোফাজ্জল হোসেন, তিনিও একটি রিট করেছিলেন। এবং সেই রিটেরই শুনানি শেষে আজকে কিন্তু এই হাইকোর্টের যে বেঞ্চ রয়েছে, বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরী, তাদের বেঞ্চে কিন্তু কার্যতালিকায় প্রথম এবং দ্বিতীয় যে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এটি। অর্থাৎ এর বাইরেও এই যে সংশোধনীটি রয়েছে, সেই সংশোধনীর দিকে কিন্তু, অর্থাৎ আজকের যে রায়, সেই রায়ের দিকে কিন্তু অনেকেই তাকিয়েছেন। কারণ এর মাধ্যমে বলা হয়েছিল যে আবেদনটি করা হয়েছিল রিটের, সেখানে বলা হয়েছিল যে 3টি জাতীয় নির্বাচন, অর্থাৎ বিগত যে 3টি জাতীয় নির্বাচন, সেই 3টি জাতীয় নির্বাচন 14, 18 এবং 24-এর এই সংশোধনীর ফলে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছিল। এবং গণ অভ্যুত্থানের যে ঘটনা, সেটির কিন্তু এই যে নির্বাচনে ভোটের একটি ব্যবস্থা, অর্থাৎ যে প্রশ্নবিদ্ধ নির্বাচন, সেই নির্বাচনের কারণে পরবর্তীতে কিন্তু গণ অভ্যুত্থানের মতো ঘটনার ফলে কিন্তু শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। এবং এই সংশোধনীতে কিন্তু আরও একটি বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়েছিল যে আগে পূর্ববর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের বিধান থাকলেও এই সংশোধনীর মাধ্যমে পরবর্তী 90 দিনের মধ্যে কিন্তু নির্বাচনের বিধান রাখা হয়েছিল। তো সব মিলিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে 10:30টার সময় এই রায় ঘোষণা হতে পারে, সর্বোচ্চ হয়তো 1 ঘন্টা সময় লাগতে পারে। আমরা রয়েছি হাইকোর্টে এবং এই পঞ্চদশ সংশোধনীর যে রায়, সেই রায়ের অপেক্ষায় রয়েছি। আমার কাছে তো এখন পর্যন্ত এই ছিল আসলে হাইকোর্ট থেকে সবশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টে। জুলাই গণহত্যা মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আওয়ামী লীগ সরকারের 12 মন্ত্রী, 2 উপদেষ্টা সহ 16 জনকে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট 16 জনকে আনা হবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে 10:30টার পরে এই ট্রাইব্যুনালে তাদেরকে আনা হবে। এর মধ্যে 11 জন রয়েছেন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে। তাদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান রয়েছেন, রাশেদ খান মেনন ওয়ার্কার্স পার্টির সভাপতি, হাসানুল হক ইনু জাসদের সভাপতি, তৌফিক ইলাহি চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা, আব্দুর রাজ্জাক সাবেক মন্ত্রী, কামাল আহমেদ মজুমদার সাবেক মন্ত্রী, শামসুদ্দিন চৌধুরী মানিক, জাহাঙ্গীর হোসেন সাবেক স্বরাষ্ট্র সচিব, আমির হোসেন আমু এবং অ্যাডভোকেট কামরুল ইসলাম। এই 11 জনকে কেরানীগঞ্জের কারাগার থেকে নিয়ে আসা হবে এবং কাশিমপুর কারাগার থেকে নিয়ে আসা হবে 4 জনকে। এর মধ্যে রয়েছেন দীপু মনি, জুনায়দ আহমেদ পলক, সালমান এফ রহমান, শাহজাহান খান। আর নারায়ণগঞ্জ কারাগার থেকে আনা হচ্ছে গোলাম দস্তগীর গাজীকে। এই 16 জনকে আজকে ট্রাইব্যুনালে হাজিরের দিন এর আগেই ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল এবং তাদের বিরুদ্ধে যে তদন্ত চলছে সেটা তদন্তের অগ্রগতি রিপোর্টও প্রসিকিউশনকে দাখিল করতে বলা হয়েছে। প্রসিকিউশনের তরফ থেকে যেটি জানানো হয়েছে যে তারা আজকে হয়তো তদন্তের রিপোর্ট দাখিলের সময় চেয়ে আবারও একটি আবেদন করবেন এবং সংক্ষিপ্তভাবে একটি অগ্রগতি রিপোর্টও দাখিল করা হবে। এবং আজকে প্রধান আসামি হিসেবে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত চলছে সেই তদন্তের অগ্রগতিও কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন আজকে জানাবেন ট্রাইব্যুনালকে। এবং যেহেতু শেখ হাসিনা ভারতে পালিয়ে রয়েছেন এবং সেখানে অবস্থান করছেন, তাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং বাকি যে আসামি রয়েছেন যারা এখনও পলাতক রয়েছেন তাদেরকে গ্রেফতারের কি অগ্রগতি
সেসব সামগ্রিক বিষয়গুলো নিয়েই কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরবে এবং জুলাই আগস্টের গণহত্যার মোট 4টি মামলার বিচারাধীন রয়েছে এবং বিচার চলছে। এর মধ্যে বড় দুটি মামলার মধ্যে এই দুটি মামলাই খুবই উল্লেখযোগ্য। একটি মামলা শেখ হাসিনার বিরুদ্ধে, তিনি শুধুমাত্র একাই আসামি। আরেকটি মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, রাজনীতিবিদ, আমলা সহ মোট 46 জন আসামি। এর মধ্যে আমরা যতটুকু জানি যে 16 জনের মতো গ্রেফতার রয়েছেন। আর আরেকটি মামলা রয়েছে, সেই মামলায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে। সেই মামলায় কিন্তু পুলিশের মহাপরিদর্শক আসামি। সেই মামলার তারিখও আগামী 2 দিন পরেই কিন্তু রয়েছে। আজকে এই 16 জনকে আনা হবে এবং আনার পরে প্রসিকিউশনের তরফ থেকে যদি কোনো আবেদন থাকে সেটি দাখিল করা হবে এবং তদন্তের অগ্রগতি রিপোর্ট দাখিলের জন্য একটি সময় চাওয়া হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। পার্লামেন্টে প্রেসিডেন্টের অভিশংসনের পর ইস্তফা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রধান হান দং হুন। এরই মধ্যে ইয়ন সুক ইয়লকে দ্রুত প্রেসিডেন্টের পদ থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির বিরোধী দল। দেশটির সাংবিধানিক আদালতে আলোচনার পর 27 ডিসেম্বর প্রথম শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে ইয়লের অভিশংসনের খবর সাদামাটাভাবে প্রচার করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA। পুরানো বছরের সঙ্গে সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের রাজও শেষ হতে চলল বলে প্রথম দফার ভোটে সরকার দলীয় আইন প্রণেতাদের দৃঢ় সমর্থনের উপর ভিত্তি করে বেঁচে গেলেও দ্বিতীয় দফার ভোটে অভিশংসিত হন ইউন সুক ইউল। দেশটির প্রধানমন্ত্রী হান দাক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করলেও ইউন সুক ইউলকে এখনও প্রেসিডেন্ট পদ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়া হয়নি। পার্লামেন্ট তার অভিশংসনের পক্ষে ভোট দেওয়ার পর এবার দেশটির সাংবিধানিক আদালতে নির্ধারণ হবে প্রেসিডেন্টের ভবিষ্যৎ। ইউন সুক ইউলকে প্রেসিডেন্ট পদ থেকে অব্যাহতি দেওয়া হবে নাকি পুনর্বহাল করা হবে সে সিদ্ধান্তে উপনীত হতে সোমবার প্রথমবারের মতো দেশটির সাংবিধানিক আদালতে অভিশংসন প্রক্রিয়া শুরু হয়। এই আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের 27 ডিসেম্বর মামলার প্রথম শুনানির দিন ধার্য করা হয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী 6 মাসের মধ্যেই তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত জানাতে হবে আদালতকে। তবে প্রেসিডেন্টের পদত্যাগ নিশ্চিতের প্রক্রিয়া আরও দ্রুত শেষ করতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দল। প্রেসিডেন্ট অভিশংসিত হওয়ার দুদিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল পিপলস পাওয়ার পার্টি PPPর প্রধান হান দং হুন। সামরিক আইন জারির বিষয়ে প্রেসিডেন্ট ইউনের বিরোধিতা করেছিলেন তিনি, এমনকি অভিশংসনের পক্ষে প্রকাশ্যে সমর্থন দেন তিনি। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অভিশংসিত হওয়ার খবর প্রথমবারের মতো প্রচার করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA। সাদামাটা ভাষায় খবরটি প্রকাশ করা হলেও এতে প্রেসিডেন্টের অভিশংসনের পর দক্ষিণ কোরীয়দের উল্লাসের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতের দিল্লি ও NCR অঞ্চলের বায়ু দূষণ আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শহরের বায়ুমানের সূচক বা AQI বর্তমানে খুবই খারাপ অবস্থায় রয়েছে। বায়ু দূষণ মোকাবেলায় স্কুলগুলোতে শিক্ষার্থীদের অনলাইন এবং সরাসরি ক্লাসের মধ্যে যে কোনো একটি পদ্ধতি বেছে নেওয়ার সুযোগ থাকছে। গত মাস থেকে ভারতের দিল্লি এবং আশেপাশের এলাকায় বায়ুর মান খুবই খারাপ ও গুরুতর অবস্থায় ছিল। বায়ু দূষণের এই পরিস্থিতি মোকাবিলায় সরকার GRAP-3 জারি করেছে। GRAP-3 অনুযায়ী এই পরিস্থিতি সামাল দিতে সরকারের নির্দেশে স্কুলগুলোতে 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য হাইব্রিড ক্লাস চালু করা হয়েছে। স্কুলগুলোতে শিক্ষার্থীদের অনলাইন এবং সরাসরি ক্লাসের মধ্যে যে কোনো একটি পদ্ধতি বেছে নেওয়ার সুযোগ থাকবে, তবে এর জন্য ঘরে ইন্টারনেট এবং কম্পিউটারের মতো সুবিধা থাকতে হবে। অন্যদিকে দিল্লিতে নির্দিষ্ট ড্রাইভিং মানদণ্ডের নিচে থাকা ডিজেল চালিত যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী দিল্লির AQI 366, যা খুবই খারাপ অবস্থাকে নির্দেশ করে। এই দূষণের মূল কারণ হিসেবে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো থেকে শুরু করে অনিয়ন্ত্রিত নির্মাণ কাজ এবং নিষিদ্ধ যানবাহন চলাচলকে দায়ী করা হচ্ছে। বায়ু দূষণ নিয়ন্ত্রণে সরকারের নানা পদক্ষেপ সত্ত্বেও পরিস্থিতি প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কার্যকর নজরদারি ছাড়া দিল্লি ও আশেপাশের অঞ্চলের বায়ু দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যথাযোগ্য মর্যাদায় দেশে দেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, বিজয় শোভাযাত্রা সহ ছিল নানা আয়োজন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের নানা প্রান্তে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপিত হলো। যথাযোগ্য মর্যাদায় ভারতের পশ্চিমবঙ্গে উদযাপিত হয়েছে দিবসটি। এদিন সকালে বাংলাদেশ ও ভারতের সাবেক এবং বর্তমান সেনা সদস্যরা শ্রদ্ধাভরে স্মরণ করেন ৭১-এর বীর সেনানীদের। বাঙালি জাতির গৌরবময় দিবস উদযাপনে প্রতি বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। স্থানীয় সময় রোববার দুপুরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সুসজ্জিত মোটর শোভাযাত্রায় অংশ নেন প্রবাসীরা। সোমবার মালয়েশিয়ার মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শ্রদ্ধা জানানো হয় শহীদদের প্রতি। পরে উপস্থিত অতিথিদের অংশগ্রহণে আলোচনা সভা হয়। কুয়েতের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত হয় বাংলাদেশের মহান বিজয় দিবসের অনুষ্ঠান। এ সময় দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি পতাকা উত্তোলন করেন কর্মকর্তারা। সৌদি আরবের রিয়াদ ও জেদ্দায় জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভার মাধ্যমে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস উদযাপন করেছে পর্তুগালের বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় বিকেলে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি পর্তুগাল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভায় অংশ নেন। অন্তরা সেন, সময় সংবাদ। যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছেন ফ্রান্স প্রবাসী বিএনপি নেতাকর্মীরা। সোমবার রাজধানী প্যারিসে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের। মহান মুক্তিযুদ্ধ জুলাই আন্দোলনে নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে সভায় বক্তারা শেখ হাসিনা সরকারের অপশাসন, দুর্নীতি, গুম ও অর্থ পাচারের বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশকে নিয়ে ভারতের নানামুখী চক্রান্ত ও অপপ্রচারের প্রতিবাদে জার্মানির বার্লিনে ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছে বিএনপি। সমাবেশ থেকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র থেকে ভারতকে বিরত থাকার আহ্বান জানানো হয়। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। স্থানীয় সময় সোমবার সকালে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জার্মানি শাখা। এতে যোগ দিয়েছিল যুব স্বেচ্ছাসেবক দলও। তাদের দাবি, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী কুৎসা রটানো বন্ধ করতে হবে। নেতাকর্মীদের অভিযোগ, সাম্প্রতিক কর্মকাণ্ডে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু নয়, বরং চিরশত্রুতে পরিণত হয়েছে ভারত। ভারতের যে বাংলাদেশে আগ্রাসন, তার প্রতিবাদে আমরা ভারতের হাই কমিশনে জার্মানি বিএনপির পক্ষ থেকে আমরা এখানে ঐক্যবদ্ধভাবে এসেছি। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে মিডিয়া ফেক প্রপাগান্ডা, ফেক নিউজ চালাচ্ছে, তারই প্রতিবাদে বার্লিন বিএনপির পক্ষ থেকে আমরা বাংলাদেশে বার্লিনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনে একত্রিত হয়েছি। ইন্ডিয়ানকে আমরা এই বার্তা দিতে চাই, তারা তাদের মতো চলবে এবং বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমরা বাংলাদেশ তাদের নিজস্ব সিদ্ধান্তে আমরা উভয় দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখব। দেশের পতাকা ও ভারত বিরোধী পোস্টার ও ব্যানার নিয়ে সমাবেশস্থলে স্লোগান দিতে থাকেন সংগঠনের কর্মীরা। দাবি জানান, বাংলাদেশকে আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্সা প্রদান করতে হবে, বন্ধ করতে হবে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা। বাংলাদেশ নিয়ে সব ধরনের ষড়যন্ত্র থেকেও ভারতকে সরে আসার দাবি জানানো হয় এই কর্মসূচি থেকে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। আমি সকলের অবগতির জন্য ঘোষণা করছি, বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী 5 কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। অথবা আপনি যেটা বলছেন হয়তো হইতে পারে। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। এই সদস্যের সংখ্যাটা এখনো আমরা যেহেতু নিরূপণ করি নাই, এটা 5 জন হইতে পারে, 7 জন হইতে পারে, 9 জন হইতে পারে। বাট এখানে সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যাটা একটু বেশি থাকবে। পুনঃ তদন্তের আদেশটা দিতে পারে হলো আদালত, আর আমরা হলো একটা ফ্রেশ ইনকোয়ারি কমিটি আমরা গঠন করতেছি।
এইটা হলো আমরা তো 5 কার্য দিবসের সময় যে তাদের বলবো, যেহেতু আপনারা এটা সবাই জানেন, যেহেতু আমরা তো সবার থেকে নাম নিতে হবে। এই কমিটি তো অনেকে দেখবেন আসতে চায় না, তো দেখুন এখন আপনার এখানে সবাই সোচ্চার, কিন্তু আবার বলি ভাই এই কমিশনে আসেন, সেই সময় দেখবেন আবার অনেক হইতে চাবেন না। এখানে একটা সমস্যা থাকে। আমরা এই নামগুলি কালেক্ট করার জন্য, যদি নাম কালেক্ট করার জন্য সময় না লাগতো তো হয়তো খুব তাড়াতাড়ি করা যেত। এই নামগুলি পাওয়া যাওয়ার পরে তাদের সাথে তো একটু ডিসকাস করে আমরা সময়টা দিয়ে দেব। কাজের পরিধি তো আমরা বসে তো নির্ধারণ করব কাজের পরিধিটা কি হবে। এখানে সবাই থাকবে, যে থাকবে সিনিয়র মোস্ট তার নেতৃত্বেই হবে। এখন আমরা এখানে বসার পরে যদি মনে করা হয় যে তদন্ত কমিটি না কমিশন করতে হবে, আমরা ওইটাই করব। খুব একটা আমার মনে খুব একটা বড় বেশি ধরনের মনে একটা ডিফারেন্স নাই। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি আর অর্থনৈতিক মন্দার আঁচ লেগেছে অস্ট্রেলীয়দের জীবনযাত্রায়। মাত্রাতিরিক্ত দৈনন্দিন ব্যয়ের সঙ্গে যুদ্ধ করতে থাকা অস্ট্রেলিয়ানদের জন্য বড়দিনের উৎসব কিছুটা মলিন হতে যাচ্ছে। এস.এম. আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত। ধর্মনিরপেক্ষ দেশ অস্ট্রেলিয়ার জনসংখ্যার প্রায় 43 ভাগই খ্রিস্ট ধর্মাবলম্বী। এরপরেই রয়েছে কোনো ধর্মের অনুসারী নয় এমন মানুষ, আর বাকি ধর্মের অনুসারীর সংখ্যা সামান্যই। শুধুমাত্র খ্রিস্টানদের ধর্মীয় উৎসবেই সরকারি ছুটি উপভোগ করতে পারেন এখানকার বাসিন্দারা। পশ্চিমের অন্যান্য খ্রিস্ট ধর্মাবলম্বী অধ্যুষিত দেশের মতো অস্ট্রেলিয়াতেও সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ উৎসব হচ্ছে বড়দিন ও ইংরেজি নববর্ষ। ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবকে কেন্দ্র করে সারা বছর মুখিয়ে থাকেন অস্ট্রেলীয়রা। ধর্মীয় ভাব গাম্ভীর্যের পাশাপাশি নানা আনন্দ উদযাপনে মেতে ওঠেন সবাই। সাধারণত সঞ্চয় অভ্যস্ত না হলেও এই উৎসবে খরচে পিছপা হন না তারা। তবে সাম্প্রতিক অর্থনৈতিক অস্থিরতায় এবছরের উৎসবের রং কিছুটা ফিকে হয়ে এসেছে। অস্ট্রেলিয়া ভিত্তিক জরিপ সংস্থা আই সিলেক্টের তথ্য অনুযায়ী 65% অস্ট্রেলীয়ই এবছর নিজের জন্য কিংবা উপহার হিসেবে দামি কিছু কিনবেন না। মুদ্রাস্ফীতি ও মাত্রাতিরিক্ত ব্যয়ের কারণে চাইলেও অনেকেই বাড়তি খরচ করার সামর্থ্য হারিয়েছেন। তবে অস্ট্রেলিয়ান রিটেইলার অ্যাসোসিয়েশন জানিয়েছে এবছর বড়দিনে অস্ট্রেলীয়রা প্রায় $12 বিলিয়ন ব্যয় করবেন, যা গত বছরের তুলনায় $1.6 বিলিয়ন বেশি। এমনকি এবছর একজন অস্ট্রেলীয় ক্রেতা গড়ে $760 খরচ করবে, যা গত বছরের চেয়ে $61 বেশি। মূলত দ্রব্যমূল্য বাড়ার কারণেই খরচের পরিমাণ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশে বিভিন্ন উৎসবের আগে পণ্যের মূল্য আকাশ ছুঁলেও অস্ট্রেলিয়ায় ঠিক এর উল্টো চিত্র দেখা যায়। এখানে বড়দিন ও নববর্ষ সামনে রেখে অক্টোবর থেকেই বিশেষ উৎসব সামগ্রী ও খাদ্যদ্রব্যের দাম কমে যায়। তবে সার্বিক খরচ বেড়ে যাওয়ায় এবছর ক্ষুদ্র ব্যবসায়ীরা সুলভ মূল্যে ক্রেতাদের কাছে পণ্য তুলে দিতে হিমশিম খাচ্ছেন। দীর্ঘ স্কুল ছুটিতে পরিবার নিয়ে অনেক অস্ট্রেলিয়ান দেশের বাইরে ভ্রমণে যান, কিন্তু এবছর আন্তর্জাতিক এমনকি অভ্যন্তরীণ ভ্রমণকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্রে উইসকনসিন অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুক হামলা, সন্দেহভাজন সহ নিহত 3, আহত 6 অস্ত্রধারী বিদ্যালয়ের শিক্ষার্থী, দাবি পুলিশের। এবং আস্থা ভোটে হেরে গেলেন জার্মান চ্যান্সেলর। প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুরোধ সলজের। 23 ফেব্রুয়ারি আগাম নির্বাচন। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ে।